আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। জয়পুরহাটের শহর পেরিয়ে আমরা এখন চলছি দিনাজপুরের উদ্দেশ্যে। আজকে বড়দিন 2024, বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিন খ্রিস্টানদের, যীশু খ্রিস্টের জন্মদিন, সব থেকে বড় উৎসব খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের। এখানে দেখতে পেয়েছিলাম জয়পুরহাট শহরের একটু আগে একটা চার্চ ছিল, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যদিও ভিডিওটা করিনি, কারণ সেখানে অনেক রকম মানুষ ছিল। ওইসব পাবলিক প্লেসে ভিডিওটা করা আমার কাছে একটু অন্যরকম লাগে। সো জয়পুরহাট সদরটা খুবই ছোটোখাটো একটা সিমসাম, একটি ছোটোখাটো একটি শহর, মানে যে মেন টাউনটা। একটু বিরতি নিয়ে এখন দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমার প্রথম টার্গেটটা ছিল জয়পুরহাট থেকে গাইবান্ধা হয়ে রংপুর গিয়ে স্টে করব। দেখলাম যে ঘুরে ফিরে কিন্তু আমার ঢাকা ব্যাক করার সময় গাইবান্ধা রংপুর পড়তেছে, সেজন্য আমি চাইনি আবার ডাবল জার্নি করার জন্য, কারণ রংপুর থেকে দিনাজপুর আসাটা আরেকটু ঝামেলার। সেজন্য এখান থেকে আমি ডাইরেক্ট দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তারপর যে ডেস্টিনেশন আছে সেটা আপনারা একটু কমেন্টস করে বলুন যে দিনাজপুরের পর আমি কোন শহরের দিকে যাব বা কোন শহরের দিকে মুভ করব। দেখি আপনাদের গেসটা কতটুক সঠিক হয়। বিজিবি অফিসার্স মেস, এটা প্রধান কার্যালয় জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবি। এই জয়পুরহাটে আমার এক ছোটো ভাই আছে বিজিবিতে, আমার এই এলাকার, যতটুকু আমি জানি। ও এখন আছে কি না জানি না, বাট ঈদের সময় যখন কথা হয়েছিল তখন ও বলছিল যে এখানে আছে, হিলির দিকে আছে। তো আমরা হিলি হয়ে যাব যতটুক আমি ম্যাপে দেখতে পেয়েছিলাম। তো সিমসাম শহর পেরিয়ে এখন আমি আসছি জয়পুরহাট বগুড়া হাইওয়ের সামনে, সেটাই উঠে যাব। তারপর দিনাজপুরের উদ্দেশ্যে চলে যাব। রোডটা একটু প্যারা দিছিল, আশা করি এই যেই রোডটা আছে এটাতে একটু গাড়ির চাপ স্বাভাবিকভাবেই থাকবে, বড় বড় ট্রাক থাকবে, সো একটু দেখে শুনে চালাতে হবে। সবসময় আমি দেখে শুনেই চালাই। দেখা গেছে আগে লুকিং গ্লাসে কম তাকাইতাম, এখন লুকিং গ্লাসের যেই দৃষ্টিটা সেটাও খুব ইমপ্রুভ হচ্ছে। আশা করি রাস্তাটা ভালোই হবে, বাট গাড়ির চাপ থাকবে সেটা অনুমান করতেই পারতেছি, যেহেতু হিলির কাজ দিয়ে ঢুকবো। হিলি আর 15 কিলোমিটার, 5 বিবি 5 কিলোমিটার। 5 বিবি নামটা হলো কি জন্য সেটা জানি না, যে 5টা বিবি ছিল কিনা যে নামকরণ করছে। সো যাই হোক, আশেপাশের দৃশ্য দেখতে দেখতে চলুন আমরা জেনে নেই দিনাজপুরের নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস এবং দিনাজপুরে আপনি কি কি ঘুরতে পারবেন। দিনাজপুরের নামটা আসলে প্রথমেই যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে স্বপ্নপুরী। অনেক ছোট থেকে শুনতেছি স্বপ্নপুরীর কথা, এবং যারা আমার মতন ফ্রুট লাভার আছেন তাদের অবশ্যই লিচির কথা মনে হয়। লিচু দিনাজপুরের লিচু খুব বিখ্যাত। গলাটা একটু অন্যরকম অবস্থা, কেউ মাইন্ড করবেন না, খুবই ঠান্ডার ভিতর দিয়ে যাচ্ছি। সো ঠান্ডা লাগতেছে, প্রতিদিন রাত্রে খুব ভালো করে টের পাচ্ছি। সো চলুন নামকরণের ইতিহাস এবং দিনাজপুরের কিছু দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে হালকা পাতলা জেনে নেই আমরা। চলুন এবার জেনে নেই দিনাজপুর জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যা অনুসারে দিনাজপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। দিনাজপুর জেলার আয়তনের উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে দিনাজপুরের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মত পার্থক্য দেখা যায়। দামোদরপুরে প্রাপ্ত গুপ্ত যুগের 5টি তাম্রলিপি, বৈগ্রামে প্রাপ্ত কুমারগুপ্তের শাসনকালের একটি তাম্রলিপি ও বেলওয়াতে প্রাপ্ত প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের শাসনকালের প্রাপ্ত 2টি তাম্রলিপি পাঠে জানা যায় গুপ্ত যুগ থেকে আরম্ভ করে প্রথম মহিপালের রাজত্বকাল পর্যন্ত পুণ্ড্রবর্ধন ভুক্তির অধীনে ছিল। অন্যান্য বিষয়ের মধ্যে কোটিবর্ষ পঞ্চনগরী নামক 2টি বিষয় ছিল। কোটিবর্ষ বিষয় ছিল ভারতের পশ্চিম দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর থানার নিকটবর্তী বানগড় বা কোটিবর্ষ নামক স্থানে। বিষয় বলতে মূলত জেলা জাতীয় প্রশাসনিক অবকাঠামোকে বোঝায়। পঞ্চনগরী বিষয় কোথায় ছিল তা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। গ্রিক ইতিহাসে বর্ণিত পেন্টাপোলিস এবং গুপ্ত ও পাল যুগের বিভিন্ন তাম্রলিপিতে উল্লেখিত পঞ্চনগরীতে যে অভিন্ন তাতে কোনো সন্দেহ নেই। প্রথম মহিপালের রাজত্বের পরপরই যে পঞ্চনগরী অবনমিত ঘটে তা প্রমাণ পাওয়া যায় প্রথম মহিপাল ও তৃতীয় বিগ্রহপালের বেলওয়া তাম্রলিপি থেকে। বানগড় তাম্রলিপি ও দামোদরপুর তাম্রলিপি থেকে জানা যায় কোটিবর্ষ বিষয়ে পূর্ব সীমানা ছিল খুব সম্ভবত ফুলবাড়ি থানার পূর্ব দিক থেকে প্রবাহিত করতোয়া নদী, এবং করতোয়া যে প্রবাহীটি বিরামপুরের উত্তরে যমুনার সাথে মিলিত হয়েছিল তা বোধহয় ফুলবাড়ি বা বিরামপুরের কোথাও কোটিবর্ষ বিষয়ে দক্ষিণ সীমায় নির্দেশ করত। এরপরে যমুনা নদী ছিল কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা। দামোদরপুর তাম্রলিপির চণ্ডীগ্রাম খুব সম্ভবত বর্তমান চণ্ডীপুর।
তো চলুন এবার জেনে নেই দিনাজপুর জেলার নামকরণ কেন দিনাজপুর হলো, মানে কি কারণে দিনাজপুর নামটা হলো। এটার জাস্ট সংক্ষিপ্ত ইতিহাস। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা করেন। তার নাম অনুসারে রাজবাড়িতে রাজবটি অবস্থিত। মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করেন দিনাজপুর। চলুন এবার মুক্তিযুদ্ধের সময় দিনাজপুরের কি অবস্থা ছিল তার সংক্ষিপ্ত কিছু ঘটনাবলী জেনে নিই। 26শে মার্চ দিনাজপুর শহরের পরিস্থিতি রীতিমতো থমথমে। শহরবাসী গৃহবন্দী, যোগাযোগ বন্ধ, টেলিফোন লাইন বিচ্ছিন্ন। সব দিক থেকে দিনাজপুর যেন এক অবরুদ্ধ শহর। পাঞ্জাবি, পাঠান ও বিহারি টহল দিচ্ছে শহরে। চারদিকে নিরপরাধ লোককে গুলি করে মেরে ফেলার গুজব। সাধারণত জনসাধারণ এইসব শুনলে ভীতসন্ত্রস্ত হবেই। বাঙালি ক্যাপ্টেন নজরুল হক ও জেলা প্রশাসক ফয়জুদ্দিন আহমেদ সার্কিট হাউসে নজরবন্দি। 26শে মার্চ 10 মাইল এলাকায় ব্যারিকেড সৃষ্টি করতে যাওয়া হবি চেয়ারম্যানের ছোট ভাই মনু মিয়া ও সঙ্গী 5 জন তরুণ বীর সন্তানকে ধরে আনা হয় কুঠিবাড়িতে। সেখানে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে লাশ খালপাড়ে ফেলে রাখা হয়। এই বিভৎস দৃশ্য দেখে কুঠিবাড়ি মুষ্টিমেয় বাঙালি জওয়ান বিদ্রোহ করেন। নজরবন্দি জেলা প্রশাসক ফয়জুদ্দিন আহমদকে অস্ত্রের মুখে বাধ্য করা হয় তার সইযুক্ত একটি চিরকুট লিখতে। সেই চিরকুটে ওই সময় শহরে অবস্থানরত MNA এবং এমপিদের সার্কিট হাউসে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। চিরকুটে বলা হয়েছিল, আমার বাসার আমার সঙ্গে চা খেলে আমি খুব খুশি হব। সব রাজনৈতিক নেতাকে এক জায়গায় জড়ো করতে হত্যা করার এই ষড়যন্ত্র সেদিন বাস্তবায়িত হয়নি, ফাঁস হয়ে গিয়েছিল সেই ষড়যন্ত্র। গোয়েন্দা সূত্রে প্রাক্কর্তারা তা জানতে পারেন। তাই দায়সারা মিটিং সেরে নেতাদের বেকায়দায় সৌজন্য প্রকাশ ছাড়াই বিদায় করে দেওয়া হলো। জনসাধারণ, বিশেষ করে শহরের পশ্চিমাঞ্চলে জনসাধারণ জানতে পারেন সার্কিট হাউসে বৈঠকের নামে রাজনৈতিক নেতারা রাজনৈতিকভাবে বন্দি অবস্থায় আছেন। এসব গ্রামের 2 বা 3 হাজার লোক লাঠিসোঁটা বল্লম নিয়ে ঝড়ের মতো ছুটে আসে। কারফিউ ভঙ্গ করে তারা কাঞ্চন নদীর পশ্চিম পাশে বাঁধে জড়ো হয়। অধ্যাপক ইউসুফ আলী সহ নেতারা সার্কিট হাউসে বন্দী হননি, প্রাণ নিয়ে নিরাপদে ফিরে আসেন। তিনি সার্কিট হাউস থেকে বাড়িতে ফিরে শুনতে পান হাজার হাজার জনতা নদীর উপারে তার অপেক্ষায় আছেন। অধ্যাপক ইউসুফ তৎক্ষণাৎ সেখানে ছুটে যান। লোকজন তাকে নিরাপদ অবস্থায় দেখতে পেয়ে আনন্দ উল্লাসে হর্ষধ্বনি করে স্বাগত জানায়। কিন্তু এই আনন্দের মধ্যে হঠাৎ করে কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে ধরাশয়ী হয় 5-6 জন লোক। জনসাধারণ ছত্রভঙ্গ হয়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আরও কয়েকটি নৃশংস ঘটনা ঘটে যায়। সংগ্রামীদের কাছে মোটরসাইকেল যুগে বিপ্লব সংক্রান্ত একটি জরুরি মেসেজ পৌঁছে দিতে গিয়ে 10 মাইলের কাছে পাক সেনাদের গুলিতে মারা যান কলেজ ছাত্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিন্না। ওই সময় কুঠিবাড়িতে 3 জন অস্ত্র চালানোর সিদ্ধহস্ত বাঙালি সেনা ছিলেন। একমাত্র কামান চালক ছিলেন হাবিলদার নাজেম। তাছাড়া 3 ইঞ্চি বেরের 3টি মার্টার ছিল সেখানে, যেগুলো এরা 3 জনই ব্যবহার করতে জানতেন। এই 3 হাবিলদার সার্ভিসের কুঠিবাড়িতে তাই খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। তাছাড়া ওই সময় কুঠিবাড়িতে আরও একজন বাঙালি সুবেদার ছিলেন, তার নাম ছিল আরব আলী। চাতুর্য ও নৈপুণ্যে তিনিও ছিলেন বিশিষ্ট। 27শে মার্চ কুঠিবাড়ি আগ্নেয়াস্ত্র পাহারাগার ছিলেন হাবিলদার খালেক, তিনি পাঞ্জাবি। আনসার আলী ও অপর একজন সহকারী পাহারাদার ছিলেন, তারাও পাঞ্জাবি। তখন বিকাল 3টা থেকে 4টা হবে। ঢাকার সঙ্গে যোগাযোগকারী সিগন্যাল সেটের জিপ বিদ্যুৎ গতিতে আবার ব্যারেকে প্রবেশ করে। তা দেখে চূড়ান্ত দুঃসংবাদ ভেবে নিয়ে বাঙালি জওয়ানদের পক্ষে আরও স্থির থাকাও সম্ভব হয়নি। তাদের অব্যর্থ গুলি ছুটে যায় অস্ত্রখানার পাহারাদার দায়িত্বে থাকা নিয়োজিত হাবিলদার খালেক ও অপর 2 পাঞ্জাবি সেনার দিকে। সঙ্গে সঙ্গে 3 জনই খতম। অবাঙালি ইপিআরগণ কোনো কিছু বুঝে ওঠার আগেই কুঠিবাড়ি অস্ত্রাগার বাঙালি জওয়ানদের দখলে হয়ে যায়। আশেপাশে অন্যান্য অবাঙালি জওয়ানরাও খতম হয়ে যায় সেদিন। 30শে মার্চের মধ্যে দিনাজপুর শহর শত্রুমুক্ত হয়। 13ই এপ্রিল 22টি থানাসহ সমগ্র দিনাজপুর জেলা পরাধীনতার কবল থেকে মুক্তাঞ্চল ছিল। জেলা ছাত্রলীগের ছেলেরা বীর দর্পে তাদের গণেশতলা অফিস স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছিল। সৈয়দপুর থেকে পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলা প্রতিহত করতে বাঙালি ইপিআর পুলিশ ও আনসার নেতৃত্বে মুক্তি সংগ্রামীদের সমন্বয়ে 10 মাইল, রানীবন্দর, মোহনপুর এমনকি বিহারি কলোনির উপশহরেও সামান্য অস্ত্রশস্ত্র দিয়ে অগ্রগামী ফ্রন্ট স্থাপন করা হয়। নেতাকর্মীদের চেষ্টায় ফ্রন্টে নিয়োজিত মুক্তি সংগ্রামীদের নিয়মিত খাবার ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করতে স্বেচ্ছায় এগিয়ে আসেন দেশপ্রেমিক আমজনতা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবাঙালিদের জানমাল রক্ষার ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস। তো চলুন এবার জেনে নেই দিনাজপুর জেলার কিছু দর্শনীয় স্থান যেখানে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আনন্দসাগর, কান্তননগর মন্দির, কালিয়াজিউ মন্দির, কোরাইবিল, গৌরগোবিন্দ, গুগুডাঙ্গা জমিদার বাড়ি, চেহেলগাজী মাজার, জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর ঈদগাহ ময়দান,
দিনাজপুর জাদুঘর, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর রাজবাড়ি, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, নয়াবাদ মসজিদ। তো এবার আমরা কয়েকজন ব্যক্তিবর্গের নাম জেনে নেই যারা এই দিনাজপুরের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে আছেন আজিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ, একজন ইসলামিক পণ্ডিত এবং রাজনীতিবিদ। আবদুল্লাহ আল কাফি, সাবেক সংসদ, রাজনীতিবিদ এবং সমাজসেবক। লিটন কুমার দাস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। শিবলি সাদিক, রাজনীতিবিদ। তো এই ছিল দিনাজপুরের সংক্ষিপ্ত ইতিহাস, যা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। হাইওয়েতে এসে পড়েছি, যদিও আমার রোড সিলেকশনে কিছু ঝামেলা ছিল, সেই জন্য আমি অনেক সময় অফ রোডে চলে গিয়েছিলাম। এখন হয়তো আর বেশি দেরি লাগবে না, আর 50 কিলোমিটারের মতন আছে। এর আগে 60 ছিল, আমি ভুলে 50 বলে ফেলেছিলাম। দিনাজপুরের শহর, আমরা অলরেডি দিনাজপুরের ভিতরে আছি। স্বপ্নপুরি আর মাত্র 22 কিলোমিটার পরে। বাট আসলে লাইফে চলতে গেলে দেখা গেছে অনেক সময় আপনি আপনার লাইফে সেটেল হওয়ার জন্য কেউ যদি থাকে বা পিছনে যদি কেউ কাজ করে, তার ঋণ শোধ করার জন্য আপনি যাই করেন না কেন, তার কাছে অনেক সময় কম বলে মনে হয়। অথচ আপনি কিন্তু আপনার জায়গা থেকে তার ঋণ শোধ করার জন্য অনেক চেষ্টা করতেছেন। এটা বললাম কেন, এটা হচ্ছে গিয়ে মানুষের মন মানসিকতা। অনেকে ভবিষ্যতের কোনো আশা ছাড়াই আপনাকে হেল্প করবে, আপনার আশেপাশের মানুষ। অনেকে আবার ভবিষ্যতে কোনো চাহিদার জন্য আপনাকে, নিজের স্বার্থের জন্য আপনাকে হেল্প করবে। যারা ওই স্বার্থবাজ মানুষ থাকে, তাদেরকে আপনি যতই দেন না কেন, সেটা হোক টাকা পয়সা, ভালোবাসা কিংবা বাস, যাই দেন না কেন, তাদের পুষবে না। একটা সময় যখন দিতে পারবে না, তখন আপনার শুনতে হবে যে আমরা যেটাকে দেশি ভাষায় বলি খোটা, মানে অতীতের ব্যাপার নিয়ে খোঁচা বা যেটাই হোক এগুলো। সো এগুলো হলো ইন্টারনাল ব্যাপার। বাট আপনার নিজের দায়িত্ব থেকে যতটুকু করার যদি ক্ষমতা হয়, তাহলে কারো ঋণ রাখাটা ঠিক না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। কোনো ধরনের ঋণই থাকার দরকার নেই, শোধ করার জন্য চেষ্টা করুন। যদি মানুষ দেখেন যে মানুষটা আপনাকে ইউজ করতেছে, বাট আপনি কিছু বলতে পারতেছেন না, তখন ধরে নেবেন তারা সবাই ছিল স্বার্থের কাঙ্গাল, ঠিক আছে? সবাই ছিল স্বার্থবাজ। সো চুপচাপ তাদেরকে ইগনোর করে সরে আসাটাই বেটার বলে আমি মনে করি। বাট যদি আপনি নরম মনের হয়ে থাকেন, অ্যাজ লাইক ইমোশনাল আমার মতন, তাহলে শুধু বাস আর বাস খেয়ে যাবেন, কিছুই বলতে পারবেন না। আর আপনার এই না বলাটাকে অন্যজন আপনার দুর্বলতা ধরে নেবে, কিন্তু আপনি জানেন যে আপনি এই না বলাটা বলেন না, কারণ আপনার অপোজিশন মানুষ কষ্ট পাবে এই কারণে। আর এটাকেই তারা দুর্বলতা বলে চিহ্নিত করে, যেটা ঠিক না। আসলে আপনি বা আমি সবই বুঝি, বলি না কারণ তারা কষ্ট পাবে। সো যাই হোক, এই কথাগুলো বললাম কারণ জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কিছু জিনিসের মুখোমুখি হচ্ছি, সামনে আরও হব। আমি একটু অতিমাত্রায় আবেগপ্রবণ মানুষ, সেজন্য বাঁশবাগানেও বেশি ঘুরি, ইউজড হই মানুষের কাছে বারবার ঋণ শোধ করার অবিরাম চেষ্টা করে যাচ্ছি। যখন এরকম হবে, তখন নীরবে নিভৃতে চলে যান আশেপাশের মানুষগুলো থেকে একটু দূরে, যদি পারেন বহু দূর বলতে আমি মরে যেতে বলতেছি না, বাট কাছের মানুষ থেকে অনেক দূরে চলে যান, পারলে বাংলাদেশ ছেড়ে চলে যান। দিনাজপুরের বড় পুকুরিয়া আর মাত্র 13 কিলোমিটার। আমরা জানি বড় পুকুরিয়া হচ্ছে গিয়ে দিনাজপুরের অন্যতম বা বাংলাদেশের অন্যতম বৃহত্তম কয়লা খনি। এখন কয়লা উত্তোলন হচ্ছে কি না সেটা সঠিক আমার জানা নেই, বাট বড় পুকুরিয়া এগুলো যখন ছোটোবেলা সাধারণ জ্ঞান বই পড়তাম, এগুলো খুব প্যারা দিত। এইসব ছোটো ছোটো জিনিসগুলো জায়গার নাম মনে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, বাট আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছু মাথায় ঢুকে যায়। প্রতিটা হাইওয়ে খুব সুন্দর, কিছু কিছু অফ রোড আছে সেগুলো একটু খারাপ। অফ রোড বলতে আমি হাইওয়ের আশেপাশের যে রোডগুলো আছে, যেমন আমার ভিডিওতে দেখছেন অনেক জায়গায় গ্রামের রোডগুলো অসম্ভব রকম সুন্দর, আবার অনেক জায়গায় হাইওয়েগুলো, মানে হাইওয়ে বলতে সেমি হাইওয়ে যেগুলোকে বলা হয়, যেখান দিয়ে মোটামুটি গ্রামের ভালো গাড়ি ঘোড়া চলে, সেগুলো একটু খারাপ। বিশাল বড় ইট খোলা মিঠাপুকুর 40 কিলোমিটার। আশেপাশের গাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে। এই গাড়িগুলো শালার একদম নাকের কাছে আইসা হর্ন মারে, একটু দূরের থেকে মারলে কি কামড়ায়, মাঝে মাঝে দেখা যায় না, ফট করে চলে আসে। আমার গতি ছিল 72-73, উনি আমাকে 90 বা 100-এ ক্রস করছে শিওর। যদিও 100টা বুঝাই যায় না, আমরা ইসের ভিতরে থাকি আর কি, ওই প্রাইভেট কার বা বড় যানবাহনে থাকে। এই যে দেখেন মহিলা হর্ন দিতেছে, তাকাইছে, উনি তাকাইছে রে ভাই। যাই হোক,
আছি দিনাজপুরের ভিতরে আছি। দিনাজপুরের একদম কোণা দিয়ে আমরা ঢুকেছিলাম, সেজন্য একটা কোণা দিয়ে আমরা শহরের দিকে যাচ্ছি, সেজন্য মনে হচ্ছে দিনাজপুরটা অনেক বড়, মানে পুরো শহরটাই আমরা অতিক্রম করতে হতে পারে। ম্যাপে আমি যা দেখেছিলাম বগুড়া দিনাজপুর হাইওয়েতে আমরা আছি, দিনাজপুর গোবিন্দগঞ্জ রোড এটাকে বলা হচ্ছে। গুগল থাকাতে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে, ঠিক না? আবার এই মোবাইলের কারণে আমাদের অনেক ঝামেলা হয়েছে। স্বপ্নপুরী মাত্র 13 কিলোমিটার দূরে, মানে শহর থেকে প্রায় 30 কিলোমিটার আগে স্বপ্নপুরীটা, যদি এদিক থেকে যাই, ঠিক না? কিন্তু একা একা ঘুরতেছি যে বোরিং লাগতেছে তা না, ভালোই লাগতেছে। একা ঘোরার ভিতরে অন্যরকম একটা মজা আছে। যদি আপনারা একা কখনো ঘুরেন, কোথাও যান, সেটা আপনারা টের পাবেন। একা ঘোরার ভিতরে একটা অন্যরকম মজা আছে। যদি অনেকে বলতে পারেন, অনেকেই মানে ম্যাক্সিমামই আমার সাথে একমত নাও হতে পারেন যে একা ঘোরার মধ্যে কোনো শান্তি নেই, কোনো জায়গায় মজা নাই। বাট একা ঘোরার ভিতরে আপনি অপরিচিত জায়গায় একজন মানুষের সাথে যে পরিমাণ সাহস পাবেন, একা থাকলে কিন্তু তার সাহসটা একটু বেশি গ্যাদার করতে হয় বা বেশি নিতে হয়। সেই কারণে একা ঘোরার ভিতরে মজা আছে। এক একটা জায়গায় একা একা ঘুরি, একা একা ভালো লাগে। নতুন একটা সার্কামস্টেন্সে, নতুন একটা সিচুয়েশনে, নতুন একটা পরিবেশে নিজেকে আবিষ্কার করতে পারাটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার যখন আপনি একা থাকেন। মধ্যপাড়া গ্রানাইট খনি, গ্রানাইটও বাংলাদেশে আছে। আমরা একদম দিনাজপুর শহরের কাছাকাছি 20 কিলোর মতন আছে। আর আমার টার্গেট অনুযায়ী একটু এদিক সেদিক হয়ে গেছে, 15-20 মিনিটের মতন। যাই হোক, দিনাজপুরের রোড ট্যুর, মানে রোড ট্যুর দিনাজপুর কীরকম লাগলো আপনাদের একটু জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে মন চাইলে প্রেস করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করলেই এনাফ, এবং আপনাদের লাইক কমেন্ট অবশ্যই আমাকে ইন্সপায়ারেশন যোগাবে পরবর্তী ভিডিওর জন্য বা পরবর্তী ট্যুর প্ল্যান করার জন্য। সো দিনাজপুর ঢোকার আগে যদি কোনো বাইপাস পেয়ে যায়, তাহলে আমার পরবর্তী ডেস্টিনেশনের দিকে ঢুকে যাব। সেটা কোথায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই 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 আপনার গঠনমূলক আলোচনা সমালোচনা দিয়ে আমাকে প্রভাবিত করবেন। আলোচনা থাকবে, মুদ্রার এপিট ওপিট। আর আমার কোনো কথায় আপনারা কষ্ট পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? লাস্ট এই রোডের হালকা পাতলা কিছু ভিউ দেখতে দেখতে আমরা বিদায় নেই আমাদের রোড টু দিনাজপুর পর্ব থেকে। আসসালামু আলাইকুম।